সীমান্তে থামেনি পুশিন চেষ্টা, প্রতিরোধে স্থানীয়রাও। দফায় দফায় চিঠিতে সাড়া দেয়নি ভারত। দিল্লিতে বিজেপি বিএসএফ আলোচনা শুরু, আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এটাকে তারা ভয় পাইছে। সারা ধরে এই যে বর্ডার এলাকায় আমরা পাড়া দিচ্ছি। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে। পাঠাতে পারি যদি সে আনলফুলি থাকে, কিন্তু আমার ডিউ প্রসেস ছাড়াতে পাঠাতে। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে শুনানির অপেক্ষা। গত বছরের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। এসএসসির ফল ঘোষণা 20 জুলাই, আগামী বছরের পরীক্ষা শুরু 7 জানুয়ারি। রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা, সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি। জুলাই আগস্টে বিনামূল্যে পোশাক পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। আয় বাড়েনি, তবে আসছে বড় বাজেট। টাকা ছাপানো ও ঋণ নিলে বিপর্যয়ের শঙ্কা অর্থনীতিবিদদের। রাজস্ব আদায় ফিলিপাইনের 7.8 মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে 19, আহত 1.5 শতাধিক। চলছে উদ্ধার তৎপরতা। 3 দেশে সুনামি সতর্কতা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থান জোর করে বাংলাদেশের লোক ঠেলে দেওয়ার এসব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিজেপির সঙ্গে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন সীমান্তবাসীরাও। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টা থামছেই না। এক সীমান্তে ব্যর্থ হলে আরেক সীমান্ত দিয়ে চলছে ঠেলে দেওয়ার চেষ্টা। লালমনিরহাটের সীমান্তে গভীর রাতে কাঁটাতারের বেড়ার লাইট বন্ধ করে কয়েক দফা পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে ব্যর্থ হয় বাহিনীটি। ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্য ও গ্রামবাসীরা। আপনারা যদি এভাবে অনুপ্রবেশ করেন, এভাবে বাংলাদেশে ঠেলে দেন, আমরা তো সেটা ভালো দিক দেখবো না। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের ট্রাকে করে এনে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবি জানায় বকবান্ধা সীমান্তের 1069 নং মেইন পিলারের 8 নং সাব পিলারের কাছে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে শক্ত অবস্থানে বিজিবি ও স্থানীয়রা। আমরা যে গ্রামবাসী এবং বিজিবি মিলে প্রতিরোধ গড়ে তুলছি, এটাকে তারা ভয় পাইছে। আমরা চাই যে সারা যত বর্ডার আছে, বর্ডারের মধ্যে কোনো বর্ডারে যেন এই ধরনের পুশিন না হয়। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরের মশলাগাঁও সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশু সহ 11 জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর 42 ব্যাটালিয়ন বিজিবি। সারা ধরে এই যে বর্ডার এলাকায় আমরা পাড়া দিচ্ছি, যে অবৈধভাবে যারা বাংলাদেশে যাতে কোনোভাবে কোনো ভারতীয় নাগরিক যাতে অবৈধভাবে বাংলাদেশে আসতে না পারে। আমরা চাই যে আমাদের দেশে ইন্ডিয়া থেকে অবৈধভাবে কোনো লোকজন যদি না আসে। এদিকে রবিবার রাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্যরেখায় 3 দিন আটকে থাকার পর পুশিনের শিকার 10 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে পুশিন বন্ধে এখন পর্যন্ত ভারতকে 12 থেকে 13টা চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। পুশিন দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। আর এদিকে পুশিন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির সাথে টহলে যোগ দিয়েছেন আনসার সদস্যরাও। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকেই আলোচনায় পুশিন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষীদের ধরে এনে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করছে, এমন অভিযোগ অনেকদিন থেকেই। সেজন্য বেড়েছে সীমান্তে উত্তেজনা। বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের কারণে ব্যর্থ হয় বেশ কিছু পুশিনের চেষ্টা।
পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এবার তাদের সাথে সীমান্তবর্তী 11টি জেলায় মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিনের বিষয়ে ভারতকে এখন পর্যন্ত 12 থেকে 13 বার চিঠি দেওয়া হয়েছে। ভারত এই বিষয়ে গুরুত্ব দিলেই সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে। আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তাদের সিরিয়াসলি নেবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। প্রতিমন্ত্রী জানান, অবৈধদের ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া আছে, তা মেনেই ভারতকে কাজ করতে হবে। ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং বাংলাদেশও সেটা করবে। অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই বাছাইয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আরফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দিল্লিতে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ এর 57তম মহাপরিচালক পর্যায়ের বৈঠকের প্রথম দিন পুশব্যাক নিয়ে আলোচনা হয়েছে। কাল ফের বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ 7টি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে উপস্থাপন করছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, পুশিন, অবৈধ অস্ত্র চোরাচালান, মাদক পাচার, ভারতীয় চোরা কারবারি চক্রের তৎপরতা, নোম্যান্স ল্যান্ড থেকে 150 গজের মধ্যে অননুমোদিত স্থাপনা নির্মাণ এবং ভারতে আশ্রিত পার্বত্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম। 57তম কনফারেন্সে বিএসএফ-কে নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার ও বিজিবিকে নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকী। পুশিনের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে উত্তেজনা। বিএসএফ এর মাধ্যমে চলছে মানবাধিকার লঙ্ঘন। আইনের তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশকে ঠেলে দেওয়ার কারণে শুধু নিরাপত্তাই নয়, উদ্বেগ তৈরি হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়েও। বিশ্লেষকরা বলছেন, ভারতে অবৈধ বাংলাদেশি থাকলে প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিতে হবে, না হলে বাড়তে পারে সীমান্ত সংঘাতের ঝুঁকিও। সীমান্তে ভারতের আগ্রাসী পুশিনের চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরে। কড়া জবাবে রুখে দিচ্ছে বিজিবি। কয়েকটি সীমান্তে অনেকে এখনো শূন্য রেখায় অবস্থান করছেন। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সীমান্তে পুশিন নিয়ে এমন পরিস্থিতি শুরু হয়। প্রতিদিনই পুশিনের চেষ্টা অব্যাহত রাখছে বিএসএফ। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিককে ফেরত পাঠাতে হলে প্রয়োজন পরিচয় যাচাই, কূটনৈতিক যোগাযোগ ও দুই দেশের সম্মতিপূর্ণ প্রক্রিয়া। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করেই লোকজনকে সীমান্তে এনে ঠেলে দেয়াকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বড় ধরনের পুশিন হয়, তাদের আমরা কোথায় রাখবো, তারা বাংলাদেশি কিনা আমরা জানি না। তাদেরকে ক্যাম্প করা, তাদেরকে রাখা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো তো আমাদের জন্য একটা বিরাট বার্ডেন হবে। পাঠাতে পারি যদি সে আনলফুলি থাকে, কিন্তু আমার ডিউ প্রসেস ছাড়া তো পাঠাতে পারবো না। বিশেষজ্ঞদের মতে বিষয়টি কি শুধুই সীমান্ত ব্যবস্থাপনা, এর সাথে জড়িয়ে আছে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও। বিশেষ করে অবৈধ অভিবাসন প্রশ্নে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব সীমান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। দিল্লিও তাকে বাধা দিচ্ছে না আপাতত। দিল্লি বলবে যে আমি অনেক কাজে ব্যস্ত, আমার প্রায়োরিটির মধ্যে পড়ছে না। তাই আবার দিল্লি এটাও ভাবতে পারে যে না, আমরা বাংলাদেশের কাছে যে পরিবর্তনগুলো চাচ্ছি সেগুলো এখন পর্যন্ত পুরোপুরি হয়ে ওঠেনি, সেটাও হতে পারে। যেটাই হোক, তাদের দিল্লি মনে করে যে ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গকেই দেই এই ব্যাপারে, যা করছে আমি চুপ করে থাকি। ভারতের এইসব উগ্রবাদী কর্মকাণ্ড বাংলাদেশেও কিন্তু ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিতে পারে। তাদের আশঙ্কা পুশিন অব্যাহত থাকলে ছোট ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। বিএসএফ এবং বিজিবি তারা ফ্ল্যাগ আছে কিন্তু অস্ত্র তো তাদের আছে, অস্ত্র নিয়েই তারা যাচ্ছে। তো সেখানে কথা কাটাকাটি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, এখান থেকে যে কোনো সময় একটা সংঘাত হতে পারে। এটা করার ফলে যেটা হয়েছে যে একটা হলো যে বাংলাদেশে ভারত বিদ্বেষীও বাড়বে, আর একটা যেটা তারা জেনে শুনে করছে কিনা, ভারতের জনগণের উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আবার প্রেশার আসবে যে তারা যেন দেশে চলে যায়।
সমস্যা সমাধানে সংঘাত নয়, সংলাপে, সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামির আপিলি শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। সোমবার সরকারি ছাপাখানা থেকে ছাপানো সেই পেপার বুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। বিশেষ বেঞ্চেই শিশু রামিসা আসিয়ার মতো চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার শুনানি হবে। ভাই প্লিজ। গত বছরের তুলনায় প্রায় সব ধরনের অপরাধ কমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকার পুলিশকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে পেরেছে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া সহ বিভিন্ন ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশদের পুরস্কার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনীকে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার কাছে কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট এসেছিল আমরা অন্য একটা বিষয়ে কথা বলার জন্য। সেখানে আমি দেখেছি 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। এবছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী 20 জুলাই। আর আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সংস্কৃতি, ক্রীড়া সহ নতুন 4টি বিষয় যুক্ত হচ্ছে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারের 180 দিনের মধ্যেই প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 18,57,000-এরও বেশি শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হয়েছে 20 মে। এর এক মাসের মাথায় 20 জুলাই ফল প্রকাশ করা হবে। আর পরবর্তী বছরের এসএসসি পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হবে 7 জানুয়ারি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। শিক্ষা খাতে 4 বিভাগে সরকারের নানা উদ্যোগ, সংস্কার ও শিক্ষকদের অবসর ভাতা আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীল ও কর্মমুখী করার লক্ষ্যে পাঠ্যক্রম সংশোধন করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস, এই 4টি বিষয়। আমাদের পরিকল্পনা অনুযায়ী নতুন সাবজেক্ট ক্রীড়া প্লাস স্পোর্ট থেকে, নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটা প্লাস স্পোর্ট থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন সংযোজন বিয়োজন প্রয়োজন, এটা আমরা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, প্রফেশনালস রয়েছেন, আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। এর আগে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও পাটের ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। আমরা আশাবাদী লক্ষ শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা এই পাইলটটা শুরু করতে সক্ষম হব এবং তারপর ক্রমাগত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস মিলিয়ে 3 লক্ষের অধিক শিক্ষার্থীদের কাছে আমরা এই পণ্যগুলো পৌঁছে দেব।
পাইলট প্রকল্প সফল হলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে। বড়ভাবে দেশব্যাপী আমরা পাইলট প্রোগ্রামে যাব। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করার কাজ চলছে। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে জানান, আওয়ামী সরকারের আমলে দখল হওয়া পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করার কাজ চলছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্যের আড়ালে টাকা পাচার হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর বাংলাদেশ থেকে সরাসরি কেউ রাশিয়ার যুদ্ধে অংশ নিচ্ছে না বলে সংসদকে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইমারি স্কুলের আপনার এটা 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, which includes everything, social communication media, virtual media, সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। ফ্যাসিস্ট সরকার আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। বিরোধী দল থেকে নামের তালিকা দিলে চলতি অধিবেশনে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। দ্বিতীয় দিনের সংসদ অধিবেশন মুলতবির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। আমরা চেষ্টা করছি, হয়তো এই সংবিধান কমিটি আমাদের বিরোধী দলীয় নেতৃবৃন্দ হয়তো তাদের নাম দিলে আমরা কাজ শুরু করে দেবো। তাদের নাম দিলে দেরি হলে আমাদের কাজ করতে দেরি হবে, তবে আমরা মনে করি যে তারা নাম দিবেন ইনশাআল্লাহ। আয় না বাড়লেও আগামী অর্থবছরে বড় অঙ্কের ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 50% বেশি উন্নয়ন বরাদ্দ আসছে অর্থবছর 27-এর বাজেটে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায় না বাড়িয়ে টাকা ছাপিয়ে এবং ধার করে উন্নয়ন ব্যয় মেটানোর পরিকল্পনা হলে অর্থনীতির বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে। হোসেন সাদাতের রিপোর্ট। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের আয় থেকে রাষ্ট্র তার পাওনা বুঝে নেয় ইনকাম ট্যাক্স বা আয়কর আকারে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সেই আদায়ে ঘাটতি 31,000 কোটি টাকার বেশি। একই অবস্থা সার্বিক রাজস্ব আদায়েও। এপ্রিল পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর এর আয় কম হয়েছে প্রায় 70,000 কোটি টাকা। রাজস্ব আদায়ের এই ঘাটতির প্রভাব পড়েছে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে। এপ্রিল পর্যন্ত মন্ত্রণালয় এবং বিভাগগুলো উন্নয়ন প্রকল্পে ব্যয় করেছে 86,516 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 41%। প্রাতিষ্ঠানিক দুর্বলতারও কয়েকটা দিক আছে। একটি দিক যেমন রাজস্ব আহরণ, এইটা একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার দিক। আরেকটি হচ্ছে আমাদের ব্যয় দক্ষতা। আমরা খরচও করতে পারি না অনেক সময়, আর যা খরচ করি সেটা একটা সঠিক খরচটা নয়। চলতি বছর আয় ব্যয়ের এমন বেহাল দশার পরও আগামী অর্থ বছরে সাহসী পথে হাঁটছে সরকার। 2026-27 অর্থ বছরে এডিপিতে বরাদ্দ রাখা হচ্ছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বরাদ্দের চেয়ে 1,07,000 কোটি টাকা বেশি। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানোর প্রয়োজন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা কি বাজেটের সার্বিক সাইজ বাড়িয়ে, নাকি আগের বছরের সাইজটার মধ্যে কোথায় লিকেজ ছিল, কোথায় লো প্রায়োরিটি স্পেন্ডিং ছিল, সেগুলোকে রেশনালাইজ করলে ভালো হতো। আমার মনে হয় সেই আলোচনাটা
প্রয়োজন ছিল এবং এখনো সেই সুযোগটা আছে। অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আদায় বাড়াতে না পারলে ধার করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে সরকারকে, অথবা টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দিতে হবে, যা মূল্যস্ফীতির উপর বাড়তি চাপ তৈরি করবে, ঝুঁকিতে ফেলতে পারে অর্থনীতিকে। আমাদেরকে তো ঋণ গ্রহণ করতে হবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য। সো এই ক্ষেত্রে আমি যদি রাজস্ব বাজেটে আমি উদ্বৃত্ত কিছু রাখতে পারি, তাহলে উন্নয়ন বাজেটে আমি সেই পরিমাণ দিলে ওইটুকু পরিমাণ আমার ঋণ আর গ্রহণ করতে হবে না। সেই দিকটাতে আমাদের ক্রমান্বয়ে যেতে হবে। বাজেট বাস্তবায়নে প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করছে সরকার। এর মধ্যে এনবিআরকে দেয়া হতে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের বিশাল চ্যালেঞ্জ। কিন্তু প্রয়োজনীয় সংস্কার না করে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ অসম্ভব বলছেন বিশ্লেষকরা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ফিলিপাইনে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার সকালে শক্তিশালী ভূকম্পনের পর ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে স্থানীয়দের। প্রকৃতির এক শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ ফিলিপাইন। তীব্র এই ঝুঁকিতে দুলতে থাকে ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে বাসিন্দারা ছুটতে থাকেন এদিক ওদিক। 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণ গেছে। আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে অনেকে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রাথমিক ভূমিকম্পের পর 1.3 থেকে 6.7 মাত্রার 100টিরও বেশি পরাকম্পন রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপ। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছেন। সুনামির আশঙ্কায় ফিলিপাইনের উপকূলীয় এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সমুদ্র তীরবর্তী জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে প্রশাসন। এছাড়া ইন্দোনেশিয়া এবং জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। লেবাননের রাজধানীতে তেল আবিবের বিমান হামলার কড়া জবাব দিতে গত এপ্রিলের পর প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। তবে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির জোরালো আহ্বান উপেক্ষা করেই ইরানে পাল্টা আঘাত এনেছে ইসরায়েল। এর আগে দুপক্ষকেই দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দিয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। সোমবার মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর যৌথ ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, বাণিজ্যের পাশাপাশি শ্রম সম্পদ খাতেও ঢাকা মস্কোর সহযোগিতা বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। 7 থেকে 9 জনের সফরের অংশ হিসেবে এই বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি, জ্বালানি ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি সহ আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।